আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমরা এসএসসি ব্যাকরণ বিভক্তি নিয়ে একটু আলোচনা করব। সবাই একটু মনোযোগ দিয়ে দেখবেন এবং আশা করি একটু ক্লাসের পর আমরা ভালোভাবে সব বুঝতে পারবেন। বিভক্তি, এই বিভক্তিটা আসলে বাংলা ভাষায় ব্যবহৃত হয়। আমরা জানি বাংলা ভাষায় বাংলা ব্যাকরণে সাধারণত সাত প্রকার বিভক্তি রয়েছে। এক নম্বর যে বিভক্তিটা সেটা হচ্ছে প্রথমা বিভক্তি। প্রথমা বিভক্তি। দুই নম্বরটা দ্বিতীয়া বিভক্তি। তিন নম্বরটা তৃতীয়া বিভক্তি। চার নম্বরটা চতুর্থী বিভক্তি। পাঁচ নম্বর হচ্ছে পঞ্চমী বিভক্তি। ছয় নম্বর ষষ্ঠী বিভক্তি এবং সাত নম্বর যেটা আছে সেটা হচ্ছে সপ্তমী বিভক্তি। আমরা ব্যাকরণে এই বিভক্তিগুলা যেমন প্রথম বিভক্তি, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থী, পঞ্চম এবং ষষ্ঠী, সপ্তমী এগুলো অনেকগুলোই দেখতে পাই। আসলে আমাদের সবগুলোই যদি আমরা দেখি আসলে ছেলেমেয়েদের সেটা একটু বিভ্রান্তিকর হয় এবং সমস্যা হয়। আমরা যদি প্রথম বিভক্তিকে আমরা যদি শূন্য ধরি, শূন্য প্রথম বিভক্তিটা কি অনেকগুলো আছে, কি শূন্য প্রথম বিভক্তি হচ্ছে শূন্য এবং দ্বিতীয় বিভক্তি আমরা কে এই দুইটা ব্যবহার করি এবং তৃতীয়টা হচ্ছে দাদা দিয়ে কর্তৃক এবং চতুর্থী হচ্ছে এই যে দ্বিতীয় বিভক্তির মতো চতুর্থটা, এটা হচ্ছে কে এবং পঞ্চম বিভক্তি যেটা আমরা দেখতে পাচ্ছি এটা হবে হতে থেকে চে এবং ষষ্ঠী বিভক্তি র এবং এই দুইটা এবং সপ্তম বিভক্তি এ অন্তস্থ তে আসলে আমরা বাংলা ব্যাকরণে সাধারণত সপ্তম বিভক্তি দেখতে পাই প্রথম বিভক্তি, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী এবং সপ্তমী বিভক্তি এবং প্রত্যেকটা বিভক্তি আমাদের অবশ্যই চিনতে হবে, জানতে হবে এবং এটা আমাদের সবসময় মনে মুখস্থ রাখতে হবে যে প্রথম বিভক্তিটা ছিল, দ্বিতীয় বিভক্তি হচ্ছে কে এবং রে, তৃতীয় বিভক্তি দ্বারা দিয়ে কর্তৃক এবং চতুর্থী বিভক্তিটাও কি কে রে, পঞ্চমীটা হচ্ছে হতে থেকে চে মানে হতে থেকে চে এগুলো থাকবে এবং ষষ্ঠী র এবং সপ্তমীটা এ অন্তস্থ তে। আসলে এগুলো কোথায় রাখতে হবে?
এই বিভক্তিগুলো সাধারণত আমরা বাক্যে দেখতে পাই, মানে এগুলো বাক্যে ব্যবহৃত হয়। যেমন আমি যদি একটা নিয়ে বাক্য লিখি, যেমন আমি স্কুলে যাই, সিম্পলি একটা বাক্য। এই বাক্যে শব্দ আছে কয়টা? আমরা দেখতে পাচ্ছি আমি স্কুলে যাই, এটা একটি বাক্য। এখানে শব্দ আছে মোট একটা, দুইটা, তিনটা। কথা হচ্ছে আমরা জানি বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দকে একটি পদ বলা হয়। বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দকে একটি পদ বলা হয় এবং আমরা আমাদের পদ 5 প্রকার। 1 নম্বর বিশিষ্ট, 2 বিশেষণ, 3 সর্বনাম, 4 অব্যয়, 5 ক্রিয়া। তাহলে আমরা বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দকে পদ বলা হয় এবং আমরা জানি পদ সাধারণত 5 প্রকার বাংলা ব্যাকরণে। প্রথমটা হচ্ছে বিশেষ্য বা কিছুর নাম, এটা বোঝায়, এবং দ্বিতীয়টা হচ্ছে বিশেষণ, এটা হচ্ছে নাউন অথবা প্রোনাউন। আমরা 10 গুণ অবস্থার সঙ্গে এটা ইত্যাদি বোঝায়। সর্বনাম যেটা নামের পরিবর্তে ব্যবহৃত হয়, এবং অব্যয়টা সংযোজক, মানে ও এবং এ ধরনের ক্রিয়া হচ্ছে কোনো কিছু করা, হওয়া, যাওয়া, খাওয়া, এগুলো। আমরা জানি যে এই বাক্যের মধ্যে 3টা শব্দ রয়েছে। এই 3টা শব্দ কোনো না কোনোভাবে এই 5টার মধ্যেই সীমাবদ্ধ আছে। এখন প্রথমটা আমরা যেটা দেখতে পাচ্ছি এটা ছিল কি আমি, এটা কি আমি, এবং দ্বিতীয়টা স্কুলে, এবং তৃতীয়টা হচ্ছে যাই। এখন প্রত্যেকটা আমরা অবশ্যই এই জানি যে কোনটা কোন পদ, কিন্তু আমাদের মনে রাখা লাগবে এই 3টা বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দকে পদ বলা হয়, কিন্তু পদটা আমি বলা হবে না। পদ সমান সমান আমরা লিখতে পারি, পদ হবে পদ ইকুয়াল টু মূল শব্দ প্লাস বিভক্তি। পদ সমান সমান কি? মূল শব্দ প্লাস বিভক্তি। যেহেতু বিভক্তিটা একটি শব্দের শেষে যুক্ত হয়, সেক্ষেত্রে আমরা জানি যে পদ সমান সমান মূল শব্দ। প্রত্যেকটা এখানে 3টা শব্দ আছে, প্রত্যেকটাকে মূল শব্দ আছে, এবং মূল শব্দের সঙ্গে অবশ্যই বাক্যের মধ্যে যেগুলো শব্দ থাকে তাদের সঙ্গে অবশ্যই এই বিভক্তি, শব্দ বিভক্তি, 7টা বিভক্তির মধ্যে যে কোনটা যুক্ত থাকতে হবে। এখন কথা হচ্ছে আমরা দেখবো এখানে আমি স্কুলে যাই, এবং আমি স্কুলে যাই, এই 3টা শব্দে কোন কোন বিভক্তি যুক্ত আছে। আচ্ছা, আমরা এখানে এটা যদি বিষয় দেই তাহলে দেখা যাচ্ছে আমি এখানে কি বিভক্তি আছে। আমরা সাধারণত দেখা যাচ্ছে আম প্লাস ই, এটা মেইন শব্দ, এটা মূল শব্দ, এবং এটা কি রস্বই। কিন্তু রস্বই নামে আমাদের কোনো বিভক্তি নাই, তাহলে এক্ষেত্রে আমরা কি করবো? রস্বই নামে আমাদের কোনো বিভক্তি নেই, সাতটা বিভক্তি আছে, তবে রস্বই নামে কোনো বিভক্তি নেই। সেক্ষেত্রে আমরা অবশ্যই মনে রাখবো কোনো বিভক্তি যদি খুঁজে না পাওয়া যায়, সেক্ষেত্রে আমরা লিখবো কি শূন্য বিভক্তি। মানে আমিতে কি বিভক্তি রয়েছে সেটা হচ্ছে কি শূন্য বিভক্তি রয়েছে। আমিতে কি রয়েছে? শূন্য বিভক্তি। এখানে রস্বইটা কিন্তু বিভক্তি নয়, এটা কিন্তু প্রত্যয়ের অন্তর্ভুক্ত। এখন এটা অন্য প্রত্যয় যখন আমরা শিখব তখন আলোচনা করব। এটা মিশে দিলাম। তাহলে আমিতে আছে সাধারণত শূন্য বিভক্তি, মানে প্রথম বিভক্তি। শূন্য মানে প্রথম। আর কোন শব্দে যদি 7টি বিভক্তির মধ্যে কোনোটাই না হয়, তাহলে আমরা মনে রাখবো সেখানে অবশ্যই শূন্য বিভক্তি। আর শূন্য বিভক্তি হলে আমরা জানি সেটা প্রথম বিভক্তি। এখন স্কুলে আমরা দেখবো যে স্কুলে কোন বিভক্তি যুক্ত আছে। আমরা জানি স্কুলের মূল শব্দটা কি? স্কুলের মূল শব্দটা হচ্ছে স্কুল। আমি যদি এখানে স্কুল দেখি যে স্কুল কি আছে এ, লাইন প্লাস দিয়ে যদি এ লিখতে পারি, অবশ্যই লিখতে পারি স্কুল প্লাস এ তে কি হয়?
স্কুলে হয়। তাহলে আমরা এখানে বিভক্তিটাকে দেখলাম, এই যে মূল শব্দ, এটা মেইন শব্দ এবং এটা হচ্ছে এ। তাহলে এটা হবে এ। আমরা দেখব এই সাতটা বিভক্তির মধ্যে কোন বিভক্তি যেটা হয়। আমরা অবশ্যই দেখতেছি এখানে 7 নাম্বারটা, মানে সপ্তম বিভক্তিতে এ রয়েছে। তাহলে আমরা অবশ্যই বলতে পারি এখানে বিভক্তি হচ্ছে আছে কত, কয় নাম্বারটায়, সপ্তম বিভক্তি। এখানে প্রথম মানে কি, প্রথম বিভক্তি এখানে আছে সপ্তম বিভক্তি, সপ্তমী বিভক্তি, সপ্তমী। এবং এখানে আছে আজকে যা আমরা স্কুলে পাইলাম আনিতে পাই বিভক্তির সব বিভক্তিটা কি হবে, এবং এখানে যে জায়গা লেখা আছে আমরা অবশ্যই এখানে আমরা এই চাই থেকে মেইন শব্দ বের করবো, মানে মূল শব্দ বা রুট ওয়ার্ড। এখানে রুট ওয়ার্ডটা ছিল হবে, আমরা জানি এই যায়ের রুট ওয়ার্ড হচ্ছে যা, এবং এর সাথে আমরা রসই মিলে হচ্ছে যা। আমরা জানি যে রসই নামে কোনো বিভক্তি 7 প্রকারের মতো নেই। তাহলে আমরা অবশ্যই বলবো যে এখানে কি আছে, প্রথমা বিভক্তি আছে। কি আছে, প্রথমা বিভক্তি। তাহলে আমরা কি শূন্য, মানে এটা প্রথমা বিভক্তি, বিভক্তি রয়েছে। ঠিক আছে, এভাবে আমরা এটা মিশিয়ে দিলাম। এভাবে প্রত্যেকটি বাক্যে, যে কোনো ধরনের বাক্য হোক না কেন, সেই বাক্যের মতো অবশ্যই যে শব্দগুলো ব্যবহৃত হয় সেই শব্দগুলো বিভক্তি দিয়ে গঠিত, তাছাড়া হবে না। আমি আগে বলছিলাম পদ সমান সমান কি দেখা যায়, আমরা পদ সমান 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 দেখা যাবে হচ্ছে মূল শব্দ প্লাস বিভক্তি, মূল শব্দ প্লাস বিভক্তি। এখানে মূল শব্দ থাকবে এবং পরে এই সাতটা বিভক্তি যে কোনো একটা থাকবে। তাহলে আমরা জানি পদ এখানে মূল শব্দ এবং প্লাস বিভক্তি থাকবে। অবশ্যই মূল শব্দের পরে বিভক্তিটা যুক্ত হবে। আসলে পরীক্ষায় যেমন ধরনের প্রশ্ন আসে যে ধরে নাম লেখা আছে তোমার নাম কি, এখানে তোমাদের এখানে আন্ডারলাইন করে দিলে যে কোনো একটা শব্দ, এখানে শব্দ তিনটা আছে, যে কোনো একটা শব্দ দিয়েছে আন্ডারলাইন করে বলবে যে আসলে এখানে বিভক্তি মানে তোমার সঙ্গে তোমার আন্ডারলাইনকৃত শব্দের বিভক্তি কি। অবশ্যই তুমি এই শব্দ দেখবা যে কোন বিভক্তির মধ্যে পড়ে, তুমি সেই বিভক্তি দিয়ে দিবে। যেমন এখানে শূন্য বিভক্তি আছে, দ্বিতীয় বিভক্তি কি এরিয়া আছে, দ্বারা দিয়ে প্রতীক আছে, কি এরিয়া আবার আছে, এবং কি আছে মধ্যে থেকে যে আছে, এবং কোনো সময় শেষে র এ থাকলেও সেটা আমরা ষষ্ঠী বিভক্তি করতে পারি, এবং সপ্তমী এ অনুষ্ঠিতে থাকবে। শেষে যদি এরকম হয় তাহলে আমরা সপ্তমী র এ থাকলে আমরা বুঝতে পারি ষষ্ঠী, এবং পঞ্চমের মধ্যে থেকে সে এটা মধ্যে থাকবে, এবং চতুর্থী কেড়ে এবং দ্বিতীয় কেড়ে। দ্বিতীয় এবং চতুর্থ বিভক্তি অবশ্য দেখতে একই রকম এবং একই থাকে, তবে আমাদের পরীক্ষায় যে বাক্যটা দিবে অবশ্যই সেখানে দ্বিতীয় অথবা চতুর্থ দুইটা একসঙ্গে দিবে না, শুধু একটি হয় দ্বিতীয় বা চতুর্থ, দ্বিতীয় বিভক্তি না চতুর্থ বিভক্তি দুটো দেখা দিবে, তখন আছে তুমি পেয়ে যাবে। মানে দুটা দিলে অবশ্যই একটু পেঁয়াজ আছে। যাই হোক, আমরা বিভক্তি সম্পর্কে মোটামুটি জানলাম। এরপর আমরা একটু ভাষা নিয়ে আলোচনা করব। আমরা জানি বাংলা ভাষা সাধারণত বাংলা ভাষায় সাধারণত মানে মেইন পয়েন্ট হচ্ছে বাংলা ভাষার ক্ষুদ্রতম একক হচ্ছে ভাষার মৌলিক একক বা ক্ষুদ্রতম একক কি, ধ্বনি। আমরা জানি ভাষা বিভিন্নভাবে প্রকাশ করা যায়, যেমন নাচের মাধ্যমে, লেখার মাধ্যমে, অঙ্গভঙ্গির মাধ্যমে, চিত্রের মাধ্যমে, আরো অনেক পর্যায়ে আছে, সেগুলোর মাধ্যমে কি করে ভাষা প্রকাশ করতে পারি। এছাড়াও যারা অন্ধ তাদের জন্য ভাষা রয়েছে, দৃষ্টি প্রতিবন্ধী যাদের বলা হয় দৃষ্টি প্রতিবন্ধীদের ভাষা রয়েছে, তাদের যেমন ব্রেইল ভাষা রয়েছে।
এবং যারা বোবা তাদের জন্য ইশারা ভাষা, যারা মুখ বা বধির তারা কথা বলতে পারেন এবং শুনতেও পারেন তাদের জন্য রয়েছে কি ভাষা? ইশারা। তারা ইশারে সাধারণত বেশি কথা বলে। তা আমরা জানি বাংলা ভাষার আলোচ্য মানে বাংলা ভাষার মেইন পয়েন্ট বা বাংলা ভাষার আলোচ্য বিষয়, বাংলা ভাষা আলোচ্য বিষয় আলোচনা করবো। বাংলা ভাষার আলোচ্য বিষয় আমরা এর আগে আমরা প্রথমেই শিখছিলাম যে ভাষায় বাংলা ভাষার দুই ধরনের ধ্বনি রয়েছে। একটি হচ্ছে স্বরধ্বনি, দ্বিতীয় নাম্বার ব্যঞ্জনধ্বনি। এই স্বরধ্বনি এবং ব্যঞ্জনধ্বনির মধ্যে আমরা জানি কোনটা প্রথমে আবিষ্কৃত হয়েছে। স্বরধ্বনি এবং ব্যঞ্জনধ্বনির মধ্যে যে ধ্বনিটা প্রথম আবিষ্কৃত হয়েছে সেই ধ্বনিটা হচ্ছে স্বরধ্বনি, এবং প্রয়োজনের তাগিদে পরে কি হয়েছে? ব্যঞ্জনধ্বনিটা আবিষ্কৃত হয়েছে। তো আমরা জানি বাংলা ভাষার আলোচ্য বিষয় কয়টা? চারটি বাংলা ভাষার আলোচ্য বিষয় কয়টি? চারটি। আমরা এক নম্বর লিখতে পারি, প্রথমত আছে ধ্বনি, দুই নম্বর হচ্ছে শব্দ, তিন নম্বর বাক্য, চার নম্বর হচ্ছে অর্থ। ঠিক আছে, এখন আমরা কথা যে ধ্বনিটাকে আমরা ইংলিশে বলি হচ্ছে সাউন্ড। সাউন্ড এবং এই সাউন্ড মানে কিন্তু অরিজিনালি ধ্বনি মানে এর অর্থ আছে, এবং নয়েজ মানে কিন্তু আওয়াজ। সাউন্ড আর নয়েজ কিন্তু দুটা ডিফারেন্ট। শব্দ, ওয়ার্ড, বাক্য, সেন্টেন্স, এবং অর্থ আমরা জানি মিনিং। আচ্ছা, আমরা দেখবো যে এই ধ্বনিটা কথায় আলোচনা করা হয় ধ্বনি তত্ত্বে, এবং শব্দটা আলোচনা করা হয় শব্দ তত্ত্বে। শব্দ তত্ত্বের একটা নাম হয়েছে, এবং ধ্বনি তত্ত্বে আলোচনা করা হয় ধ্বনি নিয়ে। ধ্বনি তত্ত্বে শব্দ আলোচনা করা হয় শব্দ তত্ত্বে বা রূপ তত্ত্বে বা রূপ তত্ত্বে। শব্দ তত্ত্বে আমরা এই শব্দ তত্ত্বকে কি বলা হয়? রূপ তত্ত্ব বলা হয়। আমাদের বুঝতে হবে শব্দ তত্ত্ব রূপ তত্ত্ব জিনিসটা একই, তবে কখনো কখনো বিভ্রান্ত ষড়যন্ত্র শব্দ তত্ত্ব এই স্তরে রূপ তত্ত্ব দিয়ে দেয়। তখন আমরা পারি না। আসলে শব্দের নাম হচ্ছে কি? রূপ তত্ত্ব। এবং বাক্য রয়েছে বাক্য, বাক্য তত্ত্বে আলোচনা করা হয় বাক্য নিয়ে। বাক্য তত্ত্ব বা পদক্রম। পদক্রম আসলে বাক্য তত্ত্ব বা পদক্রম মানে বাক্য তত্ত্ব, অপর নাম হচ্ছে পদক্রম। অর্থতত্ত্ব, এই অর্থতত্ত্বের কি আলোচনা করা হয়? অর্থতত্ত্বের অর্থ নিয়ে আলোচনা করা হয়। এটা আমরা বলেছিলাম যে বাংলা ভাষায় সাধারণত দুই ধরনের ধ্বনি রয়েছে, স্বরধ্বনি এবং ব্যঞ্জনধ্বনি। স্বরধ্বনি এবং ব্যঞ্জনধ্বনির মতো যে ধ্বনিটা প্রথম আবিষ্কৃত হয়েছে সেই ধ্বনিটার নাম হচ্ছে স্বরধ্বনি, এবং প্রয়োজনীয় তাগিদে ব্যঞ্জনধ্বনি আবিষ্কৃত হয়েছে। ব্যঞ্জনধ্বনি আসলে স্বরধ্বনি ছাড়া উচ্চারিত হতে পারে না। যেমন আমরা ক কে উচ্চারণ করতে গেলে ক প্লাস অ সমান ক। তাছাড়া ক আমরা এই স্বরধ্বনি অ এটা ছাড়া উচ্চারণ করতে পারি না। তবে কখন কখন দেখা যায় যে এই অটা, কখন দেখা যায় যে এই যে কর নিচে রস চিহ্ন, তার মানে কি? কর নিচে যখন রস চিহ্ন হবে তার মানে কি? এখানে এই অটা নেই, এই অটা কি হবে? তখন থাকবে না। এই অটা না থাকার কারণে কর নিচে রস চিহ্ন। ঠিক আছে। আর ভাষা এবং ব্যাকরণ। ভাষা এবং ব্যাকরণ এটা দুটো ছোট আবিষ্কৃত হয়েছে। অবশ্যই ব্যাকরণ আবিষ্কৃত আগে হয় না, প্রথমেই আবিষ্কৃত হয়েছে ভাষা। ভাষা আবিষ্কৃত হওয়ার পরে ভাষাকে সুন্দর অলঙ্করণ করতে, মানে ভালো মতো বুঝতে, সুন্দরভাবে উপস্থাপন করতে আসলে ব্যাকরণ আবিষ্কৃত হয়েছে। আমরা ব্যাকরণে একটু এই বাংলা ভাষার যে আলোচ্য বিষয়গুলো আছে এগুলো শব্দতত্ত্ব, শব্দতত্ত্ব, বাক্যতত্ত্ব এবং অর্থতত্ত্ব অনেকগুলো বিষয় আছে যেগুলো আমরা এই ক্লাসে আলোচনা করবো, আর পরবর্তী ক্লাসে আলোচনা করবো। তো একটু ব্যাকরণ আলোচনা করবো। ব্যাকরণ
ব্যাকরণ, এখন আমাদের বুঝতে ব্যাকরণ শব্দের অর্থ দেখো, আমরা জানি ব্যাকরণ শব্দের অর্থ হচ্ছে বিশেষভাবে বিশ্লেষণ, বিশেষভাবে বিশ্লেষণ, বিশ্লেষণ। এবং এই ব্যাকরণ শব্দটাকে যদি আমরা ভাঙাই তাহলে ব্যাকরণ শব্দটাকে যদি আমরা ভাঙাই তাহলে আসবে সমান সমান বি, প্রথমে আসবে বি প্লাস আ প্লাস দোতক পি প্লাস 1। ঠিক আছে, এখানে অবশ্যই তোমরা একটি জিনিস যোগ করতে পারো যে স্যার এই বি প্লাস সরিয়া প্লাস এটা কি রুট কি 1 নাকি কোনো কিছু। আসলে আমরা তো গণিত করতেছি না, আমরা করতেছি ব্যাকরণ। আসলে ব্যাকরণের চিহ্নগুলো অবশ্যই ডিফারেন্ট হবে। এই দ্যোতক চিহ্ন এটাকে বলা হয়, এই যে চিহ্নটা আমরা দেখতেছি একে বলা হয় দ্যোতক চিহ্ন। কি বলা হয়? দ্যোতক। এখানে বলা হয় দ্যোতক চিহ্ন। আমরা দেখে থাকবা আছে গণিতে এই মাথায় একটু টান আছে, এটাকে রুট বলা হয়, কিন্তু এখানে এইটাকে রুট বলা যাবে না, এই টানটা থাকবে না, এটাকে বলা হয় দ্যোতক চিহ্ন। এই আজ আমরা এই পর্যন্তই আলোচনা করব। এই পরবর্তী ক্লাসে আমরা এইগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।